গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। এবার বন্ধ করে দেওয়া হলো উত্তর গাজার শেষ হাসপাতালটি। অভিযানের পর কামাল আদওয়ান হাসপাতাল ভবনে আগুন ধরিয়ে দেয় জায়নবাদী সেনারা। পরিচালক হুসাম আবু সোফিয়া সহ কয়েক ডজন কর্মীকে আটকও করে তারা। এদিকে কামাল আদওয়ান হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও আরব আমিরাত। একে সুস্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে মন্তব্য করেছে হামাস। উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ গেছে বেশ কজন ফিলিস্তিনির। উত্তর গাজার বেইত হানুনে নিহত হয়েছেন ৬ জন। গাজা সিটিতে ড্রোন হামলায় মারা গেছেন আরও কয়েকজন। চলমান যুদ্ধে ইসরায়েলের একতরফা নির্যাতনে এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৪৫,৫০০ ফিলিস্তিনির। কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগের তীর মার্কিন যুক্তরাষ্ট্রের। এই ঘটনায় বহিরাগত হস্তক্ষেপ রয়েছে বলে জানায় বাকু। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া। গেল বুধবার কাজাখস্তানের আখতাওয়ের কাছে বিধ্বস্ত হয় আজারবাইজানের যাত্রীবাহী বিমান এমব্রেয়ার 190। কয়েকদিন পেরিয়ে গেলেও দুর্ঘটনার কারণ এখনো শনাক্ত হয়নি। প্রাথমিক অনুসন্ধানে ভিন্ন তথ্য দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সূত্রের বরাতে কারো দাবি ব্রুশ মিসাইলের আঘাতে আছড়ে পড়েছে বিমানটি। একাধিক গণমাধ্যম ও সংস্থার দাবি একঝাঁক পাখির আঘাতে ঘটেছে দুর্ঘটনা। আর ইউক্রেনের দাবি এর পেছনে হাত রয়েছে রাশিয়ার। এর মাঝেই এই দুর্ঘটনার জন্য এবার রাশিয়ার দিকে অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহতের জন্য রাশিয়ার দায়ী থাকার প্রাথমিক ইঙ্গিত মিলেছে। দুর্ঘটনা তদন্তে ওয়াশিংটন সহায়তা করতে চায় বলেও জানান তিনি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এমন পরিস্থিতিতে আজারবাইজানের ডিজিটাল উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানান, কাজাখস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় বহিরাগত হস্তক্ষেপ রয়েছে। তবে কী ধরনের অস্ত্র কিংবা মিসাইল ব্যবহার করা হয়েছে তা তদন্তের পর স্পষ্টভাবে জানা যাবে। এ বিষয়ে রুশ সরকারকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির এক আইন প্রণেতা। এ বিষয়ে তদন্তের আগে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নয় রাশিয়া। তবে রুশ কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি বলছে, বিমান বিধ্বস্তের সময় অঞ্চলটিতে ইউক্রেনের ছোড়া ড্রোন প্রতিহত করছিল রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাসুম রাব্বি, চ্যানেল 24। আত্মীয় স্বজন কিংবা দালালের খপ্পরে পড়ে কাজের সন্ধানে সৌদি আরব আসলেও প্রয়োজনে ভিসার অভাবে কাজ করতে পারছে না প্রবাসীরা। দেশটির জেদ্দা, দাম্মাম, জুবাইল, আল খারিজ সহ বেশ কিছু শহরের সড়কে হরহামেশাই দেখা মিলছে কাজের সন্ধানে আসা বাংলাদেশিদের। জানা যায়, বিভিন্ন উন্নতমানের রেস্টুরেন্ট, সুপার শপ ও আবাসিক হোটেলে কাজের প্রলোভন দেখিয়ে তাদের আনা হয় সৌদি আরবে। তবে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করে দেশটিতে পৌঁছালেও মিলছে না কোনো চাকরি। এ বিষয়ে আরও জানাবো আপনাদের। সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। সৌদি আহমেদ ভূঁইয়া, যেটা জানতে চাই আপনার কাছে, এই যে ভাগ্য বদলের আশায় সৌদি আরবকে একেবারে বেকার বসে আছেন এমন বাংলাদেশের সংখ্যা কত হতে পারে? সংকট সমাধানে দূতাবাস কি পদক্ষেপ নিচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটুকুটি বলেছেন, আসলে দেখেন, এখন যদি একজন মানুষ যদি বাহিরে নামে বা যদি যেহেতু আমরা সংবাদকর্মী এখানে, অসংখ্য কল আমরা কিন্তু রিসিভ করি যে তারা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে আসছে, তাদের চাকরি পাচ্ছে না, কোম্পানি তাদের ইন্ডিভিজুয়াল ভিসায় তারা আসছে, যে দালালের খপ্পরে বসে নিকট আত্মীয়রা তাদেরকে আনছে। আসলে এই ঘটনাগুলি যদি বাংলাদেশ থেকে যখন যে ট্রাভেল এজেন্সি আসে, এগুলি কিন্তু কোনো ভিত্তি ছাড়া আসে। যদি এগুলি রিটার্ন ভাবে কন্ট্যাক্ট করে আসতো, রিটার্ন কন্ট্যাক্ট থাকতো, তাহলে কিন্তু এদেরকে কিন্তু দূতাবাসের মাধ্যমে অনেকেই কিন্তু তাদেরকে ধরার সক্ষমতা থাকতো। পাশাপাশি আপনি যেটা দেখেন, সৌদি আরবে কিন্তু প্রায় ৩০ লক্ষ বাংলাদেশি কর্মরত আছেন। এই ৩০ লক্ষ লোকের মধ্যে কত লক্ষ, ৫ থেকে ৭ লক্ষ বা ৮ লক্ষ লোক ধরেন যদি কর্মহীন থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য হিউজ। বা দূতাবাসের ধরেন রিয়াদ বলেন আর জেদ্দাই বলেন, কতজন কর্মকর্তা আছে, তাদেরকে এই এই কর্মকর্তা এই প্রবাসীদের পিছে বিভিন্ন কোম্পানিতে ভিজিট করে তাদের খোঁজ খবর নেওয়ার মতো, বা তারা ২, ৪, ১০টি যদি কাজ করে, তাহলে এই লক্ষ লক্ষ প্রবাসীরা তারা কিন্তু অনেকেই রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা চাকরির সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজছে। পাশাপাশি বলে রাখি, দেখেন, বাংলাদেশ থেকে যারাই আসে, এরা কিন্তু নন স্কেলে আসে। এইটা কোন দেশে যদি নন স্কেলে আসে, তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিন্তু থাকে। কিন্তু বাংলাদেশ সরকারের যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেই
এই কন্ট্রাক্টটা থাকে তারা কিন্তু নন স্কিল কিভাবে আসে, যারা এখান থেকে ভিসা অ্যাটাচমেন্ট করে তারা যদি সূক্ষ্মভাবে এদেরকে যদি মনিটরিং করে তাহলে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না। বা বাংলাদেশ থেকে যারা এই সৌদি আরবে আসে তাদের কিন্তু রিটার্ন কন্ট্রাক্ট যদি করে তাহলে কিন্তু এটা ক্রমান্বয়ে কমে আসবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, দেখেন আমি জানি নাই, আমার দীর্ঘ 23 বছরে সৌদি আরবের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কোনো লাশ যদি সৌদি আরবে কোনো বাংলাদেশি যদি মারা যায় বাংলাদেশে সে তার লাশটা যাবে, কিন্তু এখানে এই লাশটা আর কোম্পানি যদি তার কোনো বেনিফিট দূতাবাসে সরকারিভাবে তাদেরকে জমা দেওয়া 7 থেকে 8 মাস লাগে তাদের কিন্তু এই বেনিফিটের টাকাটা তার ফ্যামিলির কাছে পৌঁছতে। কিন্তু এটা দুঃখজনক একটি বিষয় যে এটা বিশ্বের কোনো দেশে আছে কিনা আমার আসলে জানা নেই। আমি অত্যন্ত খুব ভাবে আমি 2-1টি দূতাবাসের সাথে যোগাযোগ করে দেখেছি যে তাদের 2 থেকে 3 দিনের মধ্যে তাদের বেনিফিট পৌঁছে। কিন্তু বাংলাদেশের এই সরকারের হোক বা যারাই যারা এই এখানে বিএমইটি কাজ করেন বা সরকারি কর্মকর্তারা যারা কাজ করেন এই বেনিফিট কেন জি 7 থেকে 8 জি মাস সৈয়দ আহমেদ ভূঁইয়া আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে দালালের খপ্পরে পড়ে যারা সৌদি আরব গিয়ে বেকার হয়ে আছেন তাদের আইনি সুরাহার কোনো পথ আছে দেশে কিংবা বিদেশে? দেখেন এটা কিন্তু বাংলাদেশে আছে। বাংলাদেশে যদি তারা যদি এটা রিটেন কন্ট্রাক্ট থাকে তাহলে কিন্তু করতে। এই যে সৌদি আরবে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নাই। সৌদি আরবে যারা থাকতে যারা 2-4-10 জন যখন এই ঘটনাটি ঘটবে তারা দূতাবাসে নিলে সৌদি লেবার কোর্টে গিয়ে তারা মামলা করতে পারবে। কিন্তু দূতাবাস থেকে একজন বা কনসুলেট থেকে একজন এলে যাবে যে এই কাজগুলি তারা প্রক্রিয়াধীন চেক করবে। কিন্তু আসলে খুব কঠিন। এই কাজগুলি করাটা কিন্তু কনসুলেটের বেলা বলে না দূতাবাসের মধ্যে এগুলি খুব কঠিন। কিন্তু যারা আসতেছে এর বেকার সংখ্যাটা কিন্তু এখন অনেক অনেক এদেরকে বন্ধ করতে হলে বাংলাদেশ থেকে যে ধরনের ট্রাভেল এজেন্সি আছে তাদেরকে এত ট্রাভেল এজেন্সি বাংলাদেশের ছাড়া কোনো দেশে নাই। একটা নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোথায় থেকে আসে তাদের স্কেল কি কোন কোম্পানিতে যাবে দূতাবাসের পাস আছে কিনা এই জিনিসগুলি যদি সঠিকভাবে তুলে ধরে বাংলাদেশে এই সমস্যাটা কিন্তু সমাধান করা সম্ভব। তবে আমাদের যারা কর্মকর্তারা আছেন যারা এই ধরনের দূতাবাসে চাকরি করো আর কনসুলেটে করে তাদের যদি সৎ ইচ্ছা থাকে এই সমস্যা সমাধান করা সম্ভব। বা যে প্রবাসীদেরকে যে যারা হেল্প করবে সহযোগিতা করবে তাদের ওই মন মানসিকতা থাকতে হবে বা ওইভাবে তাদেরকে কাজ করতে হবে। যেহেতু আমাদের 30 লক্ষ বাংলাদেশি, আমাদের কনসুলেট দূতাবাসের কর্মকর্তারা কিন্তু খুব সামান্য সংখ্যক অফিসাররাই কিন্তু কাজ করে। তাহলে আমাদের কর্মকর্তা বাড়াতে হবে, এদের এই প্রবাসীদের জন্য অনেক কাজ করতে হবে। এই প্রবাসী সৌদি আরবের মাঠ যদি ধরে রাখতে হয়, দেখেন রেমিটেন্সে কিন্তু সৌদি আরবে মিডল ইস্টের সবচেয়ে বেশি রেমিটেন্স সৌদি আরব থেকে যাচ্ছে। তাহলে এই গভর্নমেন্ট যে যখনই থাকুক তাদেরকে সঠিকভাবে নজর দিতে হবে যে আমাদের প্রবাসী কর্মীরা কিভাবে যাচ্ছে কি জি হচ্ছে। জি সবাইকে আসলে সচেতন হতে হবে সেটা সরকার হোক কিংবা যারা যেতে আগ্রহী তাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে শোকের ছায়া। ঘোষণা করা হয়েছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। এ সময় নিজেদের সকল কার্যক্রম স্থগিত রেখেছে কংগ্রেস। খেলার মাঠের তারকা থেকে রাজনৈতিক নেতা শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। কাল তার শেষকৃত্য। We as a country have seen many successes and achievements that we should be proud of. তাকে বলা হয় আধুনিক ভারতের অর্থনৈতিক অবকাঠামোর আর্কিটেক্ট। আবার বিরোধীরা তাকে তকমা দেন দ্য সাইলেন্ট প্রাইম মিনিস্টার বা মৃদুভাষী প্রধানমন্ত্রী হিসেবে। এ নামে ডাকলেও ভারতের 14তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের যোগ্যতা ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেননি তার ঘোরতর সমালোচকরাও। মনমোহন সিংয়ের মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 7 দিন নিজেদের সব কর্মসূচি বাতিল করেছে কংগ্রেসও। শনিবার সকালে দিল্লির শক্তিস্থলের কাছে সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। দেশজুড়ে সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। গান স্যালুটে জানানো হবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা। শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে 4র্থ টেস্ট খেলতে নামার সময় কালো বাহুবন্ধনী পরে মনমোহন সিংয়ের প্রতি সম্মান জানায় জাতীয় দলের ক্রিকেটাররা। 1932 সালে পাঞ্জাবের এক গ্রামে জন্ম মনমোহন সিংয়ের, কিন্তু সেই গ্রামের মনমোহন পরবর্তীতে পড়াশোনা করেন ক্যামব্রিজ, অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে। কাজ করেছেন ভারতের একাধিক শীর্ষ সরকারি পদেও। 1991 সালে ভয়াবহ আর্থিক সংকটে থাকা ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পান মনমোহন সিং। মাত্র 2 বছরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছেন 10 গুণ।
2004 থেকে 14 পর্যন্ত পালন করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সিং। অচেতন অবস্থায় নেওয়া হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের ইমার্জেন্সিতে। স্থানীয় সময় রাত 9টা51 তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। রাশিয়ার কুর্স্ক অঞ্চলের অনেক অঞ্চল দখলে এনেছে ইউক্রেন, তবে আসছে বসন্ত নাগাদ পাল্টে যেতে পারে প্রেক্ষাপট। উত্তর কোরীয় সেনাদের সহায়তায় কুর্স্ক পুনরুদ্ধারে মিশনে নেমেছে মস্কো। চূড়ান্ত অভিযান শুরু করলে খুব অল্প সময়ের মধ্যেই কুর্স্ক থেকে ইউক্রেন সেনা সরিয়ে হারানো অঞ্চল ফিরে পেতে পারে রাশিয়া, এমন শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। জনবল ঘাটতি, যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে অস্ত্রের রসদ সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় ভুগছে ইউক্রেন। এমন পরিস্থিতির মাঝেই নতুন চ্যালেঞ্জের মুখে কিয়েভ। বসন্ত নাগাদ রাশিয়ার কুর্স্ক অঞ্চলের দখলকৃত অংশ হারাতে পারে ইউক্রেন, এমন শঙ্কার কথা বলছেন মার্কিন কর্মকর্তারা। কারণ কুর্স্কে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে প্রায় 12,000 উত্তর কোরীয় সেনা। এতে অঞ্চলটিতে ইউক্রেনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে মস্কো। রাশিয়া যদি আগামী মাসের মধ্যেই কুর্স্ক থেকে ইউক্রেন সেনা সরাতে বড় ধরনের অভিযান শুরু করে, তাহলে বড়জোর বসন্ত পর্যন্ত অঞ্চলটির দখল ধরে রাখতে পারবে ইউক্রেন। পরিস্থিতির অবনতি হলে পিছু হটতে বাধ্য হবে তারা। কিয়েভ যখন কুর্স্কে দখলকৃত অঞ্চলকে মস্কোর সাথে আলোচনার টেবিলের দর কষাকষির হাতিয়ার হিসেবে দেখছে, ঠিক এমন সময়ে কুর্স্কের হারানো অঞ্চল পুনরুদ্ধারে মরিয়া পুতিনের সেনারা। We'll be talking to President Putin and we'll be talking to the representative Zelensky. এদিকে ক্ষমতায় গেলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন আগেই জানান দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা হলো মস্কো কিয়েভের দাবির জটিলতায় দুপক্ষকে চূড়ান্ত সমঝোতায় আসতে সময় লাগতে পারে মাসের পর মাস। বিশ্লেষকরা বলছেন, আগামী 1 বা 2 দশকে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়া হবে না এমন নিশ্চয়তা দেয়া হলে যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করতে পারে মস্কো। যুদ্ধের সুবিধাজনক অবস্থানে থাকায় যুদ্ধবিরতির আলোচনা বিলম্বিত করতে বিভিন্ন কৌশল নিতে পারে রাশিয়া, এমন শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। রাখি জেসমিন, চ্যানেল 24। স্বাগত আরেকবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ব্রহ্মপুত্র উজানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে চীন। বৃহত্তম এই প্রকল্পের ফলে বাংলাদেশ ভারতের নদীর পানি প্রবাহ ও গতিপথ পাল্টে যেতে পারে, যার প্রভাব পড়বে বাংলাদেশ ভারতের লাখ লাখ মানুষের উপর। তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন। ইয়ারলুং জাংপো নদীর নিম্নভাগে নির্মাণ করা হবে বাঁধটি। এটি থেকে 30,000 কোটি কিলোওয়াট ঘন্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হলো 3 গর্জেস, যার সক্ষমতা অনেক বেশি হলেও চীনের নতুন বাঁধটির সামনে তা নস্যি। 3 গর্জেসের চেয়েও 3 গুণ বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হতে যাচ্ছে এ প্রকল্পটি। বাঁধটি চীনের হলেও এর একটি বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। ইয়ারলুং জাংপো নদীটি তিব্বত সীমা শেষ করে ব্রহ্মপুত্র থেকে নেমে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীতে বাঁধ নির্মাণ সম্পন্ন হলে পাল্টে যেতে পারে নদীর নিম্নভাগের পানি প্রবাহ ও গতিপথ, যা নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ ভারতের লাখ লাখ মানুষের উপর। এর প্রভাবে বাস্তুচ্যুত হতে পারে বহু মানুষ, স্থানীয় বাস্তু ব্যবস্থার উপরও পড়তে পারে প্রভাব। তবে এই অভিযোগ নাকচ করেছে চীন। দেশটির কর্মকর্তাদের মতে তিব্বত অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পটি পরিবেশের ওপর কিংবা নিম্নভাগে পানি সরবরাহ ব্যবস্থার উপর খুব বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। সং ই ওয়াটার রিসোর্সের অনুমান অনুযায়ী প্রকল্পটি করতে 1 ট্রিলিয়ন ইউয়ান খরচ হতে পারে। ইফশিতা জামান, চ্যানেল 24। মহাকাশ গবেষণার নতুন ইতিহাস গড়ল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রব। সূর্যের তীব্র তাপের মধ্য দিয়ে যাত্রার সময় কয়েকদিন যোগাযোগহীন থাকার পর সম্প্রতি মহাকাশযানটি থেকে সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। সংশ্লিষ্টদের দাবি, সূর্য থেকে মাত্র 38 লাখ মাইল দূরত্বে পৌঁছাতে সক্ষম হয়েছে প্রব।
সৌরজগতের ইতিহাসে বিরল নজির গড়েছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। প্রথমবারের মতো সূর্যের সবচেয়ে কাছে যেতে সক্ষম হয়েছে নাসার এই মহাকাশযান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 9,30,00,000। এর মধ্যে বায়ুমণ্ডলকে অতিক্রম করে সূর্য থেকে মাত্র 38 লাখ মাইল দূরত্বে পৌঁছাতে পেরেছে মহাকাশযানটি। পার্কার ঘন্টায় 4,30,000 মাইল গতিতে চলার সময় 982 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করেছে। বিজ্ঞানীদের দাবি, লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে এই মহাকাশযানের 30 সেকেন্ডেরও কম সময় লাগবে। এতে আছে 11.5 সেন্টিমিটার পুরু কার্বনের ঢাল। সূর্যকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের ফলে সূর্য ও এর আশপাশের পরিবেশ প্রকৃতি সম্পর্কে বিস্তর ধারণা পাবেন প্রত্যাশা বিজ্ঞানীদের। পাশাপাশি সূর্যের বিভিন্ন উপাদান কিভাবে লাখ লাখ ডিগ্রিতে উত্তপ্ত হয়, সৌর বায়ুর উৎপত্তি কোথায় এবং উচ্চ শক্তির কণাগুলো কিভাবে প্রায় আলোর গতিতে ত্বরান্বিত হয় তা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন তারা। We have never had a human-made object so close to the sun. মানবসৃষ্ট কোনো বস্তু এর আগে সূর্যের এত কাছে আসতে পারেনি। পার্কারকে সূর্যের কাছাকাছি নিয়ে যেতে এর গতি কমানোর জন্য মধ্যাকর্ষণের সহায়তায় শুক্র গ্রহকে ব্যবহার করতে হয়েছে। কোনোভাবেই গলে না যায়, এজন্য মহাকাশ যানটিতে পুরো কার্বনের ঢাল রয়েছে। And so it's so amazing that we are so close and really getting to measure in detail this material up close. 4, 3, 2. 2018 সালে পার্কার সোলার প্রোবকে সৌরজগতের কেন্দ্র সূর্যের উদ্দেশ্যে পাঠানো হয়। এরই মধ্যে এটি সূর্যকে 21 বার প্রদক্ষিণ করেছে এবং ক্রমেই আরও কাছাকাছি প্রবেশ করেছে। রাখি জেসমিন, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।